সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেবে না বাংলাদেশ, হুঁশিয়ারি হাসনাতের। শিগগিরই জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। আগরতলায় কনসুলার সেবা বন্ধ বাংলাদেশের। একটি ইস্যু দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক মূল্যায়ন করা যাবে না, বললেন প্রণয় ভার্মা। ত্রিপুরায় হাইকমিশনে হামলার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ। বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের পথে ভারত, অভিযোগ বিএনপির। এবং 2023 সালে সর্বোচ্চ দুর্নীতি, আইনশৃঙ্খলা, পাসপোর্ট, বিআরটিএ খাতে, বলছে টিআইবি। ঘুষ লেনদেনের শীর্ষে বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেবে না বাংলাদেশ, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব দল ও পক্ষের সঙ্গে বৈঠক শেষে শিগগিরই জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। জাতীয় ঐক্য গঠনে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে হাসনাত বলেন, যদি সম্পর্ক কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে এক চুলো ছাড় দেওয়া হবে না। আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রাজনৈতিক দল, ছাত্র সমাজ ও ধর্মীয় নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সব দল ও পক্ষের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐক্যের ডাক দিতে পারেন বলেও জানান প্রেস সচিব। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন। আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। এটা এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। তাদের সাথে উনি বসবেন। দিনভর উৎকণ্ঠায় কাটালেও শেষ পর্যন্ত ঘেরাও হয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো কূটনীতিক পাড়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সাধারণ মানুষের মতে ত্রিপুরার ঘটনার বিপরীতে বাংলাদেশের উচিত কৌশলী হওয়া। তবে একই ঘটনার পুনরাবৃত্তি হলে পররাষ্ট্রনীতি বদলাতে হবে বলেও মনে করেন তারা। এমআর আসাদের রিপোর্ট। মঙ্গলবার দুপুরের পর থেকেই বৃদ্ধি করা হয় রাজধানীর গুলশানের ভারতীয় হাইকমিশন এলাকার নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কোস্টগার্ড ও সেনা সদস্য। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সরকারকে সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান আমজনতা। হায়ার স্টাডিজের জন্য বাহিরে যখন পড়তে যাব, তখন আমরা কিভাবে আসলে নিজেকে সেফ ফিল করব যে ওখানে হচ্ছে তারা, আমরা বাংলাদেশের নাগরিক বা আমরা মুসলমান হিসেবে তারা আমাদেরকে মানে ভালোভাবে ট্রিট করবে নাকি খারাপভাবে ট্রিট করবে। দুই পক্ষ বসে আলোচনা সাপেক্ষে বিষয়টাকে সুষ্ঠুভাবে সমাধান করা উচিত। তবে ত্রিপুরার ঘটনার ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশকেও পাল্টা জবাব দেওয়ার পরামর্শ দেন তারা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী আজ ওইখানে বসে বসে এটার সব কল কাঠোরা লড়াচ্ছে, কিভাবে আমরা শান্তিতে না থাকতে পারি। আমি যখন দেশ ছেড়ে চলে গেছি তখন বাংলার মানুষকে আমি এই দেশে শান্তিতে থাকতে দিব না, তার প্রবণতা হলো। ভারতে কাজ করতেছে, তারা যে
সমস্যার সম্মুখীন হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই সেম জিনিসটা যদি এখানে যারা ভারতের আছে সেই সেম জিনিসটা যদি আমরা তাদের সাথে ঘটাইতাম তাহলে তাদের কীরকম ফিল হইতো। এই বাংলাদেশ এখন ছাত্র জনতা বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো দিল্লির গোলামে বাংলাদেশ না, এটা তার মোদী সরকারের দেশ না, এটা বাংলাদেশ স্বাধীন দেশ। পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একের পর এক অযাচিত হস্তক্ষেপের পর এবার ত্রিপুরার ঘটনা ভারতের সঙ্গে দেশের সম্পর্ককে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলেও মত দেন অনেকে। এখানে একটা মহল হয়তো বা করতেছে, তাদের সাথে আমাদের সাথে বন্ধুত্বটা আসলে সবাই তো ভালো চোখে দেখে না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। একটি বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকতে পারে না। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আগরতলায় হাই কমিশনে হামলার ঘটনায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে সেখানে হাজির হয়ে তিনি এসব কথা বলেন। এদিকে নিরাপত্তার স্বার্থে আগরতলায় কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। SU সেলিমের প্রতিবেদন। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে 2 ডিসেম্বর দুপুরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হলে সেখানে হাজির হন তিনি। পরে বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে কথা হয় প্রণয় ভার্মার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার জানান, সব ভুলে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক গড়তে আগ্রহী ভারত। We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এদিকে সহকারী হাইকমিশনে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগরতলাতে ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে না পেরে ভারত ষড়যন্ত্র শুরু করেছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার বিকেলে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তারা এ অভিযোগ করেন। এদিকে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হলে কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। তানভীর নেওয়াজ খানের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির এই বিক্ষোভ সমাবেশ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি থেকে ভারতের আধিপত্য রুখে দেওয়ার ঘোষণা দেন বক্তারা। বলেন, বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ভারত। দেশের সীমানার মধ্যে ভারতীয় আগ্রাসন সহ্য করা হবে না বলেও সাফ জানান বক্তারা। নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদার ভিত্তিতে এগিয়ে আসুন। আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে। এদিকে একই দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ পূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা ভারত সরকার হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সকল কূটনীতিককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বাংলাদেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ভারতে বাংলাদেশের কোনো মিশন থাকার প্রয়োজন নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিকভাবে স্বীকৃত। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এ সময় ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান বক্তারা। অবিলম্বে 14 লক্ষ ভারতীয়কে আমাদের ফিরে দিতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বক্তারা এই সময় বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতা প্রস্তুত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিভিন্ন দলমতের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় হাইকমিশনে ভাঙচুরের প্রতিকার ও বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
সেই বক্তব্যের আমরা বাংলাদেশি জনগণরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় তিনি জানান, ভারতের আধিপত্য আর মেনে নেওয়া হবে না। আমাদের জাতীয় পতাকা এবং আমাদের এমবেসিতে যেই দুর্ভাগ্যজনক এবং তিরস্কারযোগ্য যে হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ভারতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানায় ছাত্র সমাজ। এরকম নিচু মানসিকতার তারা ভিয়েনা চুক্তি ভঙ্গ করে আফরিন পপি, মোহনা সংবাদ। সংখ্যালঘু ইস্যুতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের সব ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার রাজধানীতে এক মিছিল পূর্ব সমাবেশে রিজভী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ভারতের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা ভারতের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান। প্রয়োজনে দেশের প্রতিটি মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করবে, তবুও কোনো বিদেশি অপশক্তির কোনো আঙ্গুলি হেলে এই দেশ আর কোনো দিন পরিচালিত হবে না। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দাবি জানান রিজভী। ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশও ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিবেশীদের সাথে বাংলাদেশ শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চাইলেও ভারত জোর করে বন্ধুত্ব সুলভ সম্পর্ক খারাপ করতে চাইছে বলে মন্তব্য করেন শাখাওয়াত হোসেন। আমি একটি কথা বলি, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছে না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। নিষ্ঠার সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির স্পেশাল কোর্স অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বানও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলাকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপের প্রতিবেদনে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গেল বছরের ঘুষের পরিমাণ জাতীয় বাজেটের প্রায় 1.43%। ঘুষ সংস্কৃতি বন্ধে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদও দেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জাতীয় খানা জরিপ বলছে, সরকারি সেবা নিতে 71% পরিবারকেই দিতে হচ্ছে উৎকোচ। কারণ হিসেবে 77% পরিবার বলছেন ঘুষ ছাড়া মেলে না সেবা। আর ঝামেলা এড়াতে 45% খানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন না, আর জানা না থাকায় অভিযোগ দেন না প্রায় 30%। সার্বিকভাবে 70.9% খানা সেবা নিতে গিয়ে কোনো না কোনো দুর্নীতি বা অনিয়মের শিকার হয়েছে। টিআইবির জরিপ বলছে 2023 সালে সরকারি সেবায় অনিয়মের শীর্ষে আছে পাসপোর্ট খাত, এরপরই বিআরটিএ আর তৃতীয় স্থানে আইনশৃঙ্খলা সংস্থা। পর্যায়ক্রমে বিচারিক, ভূমি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জাতীয় পরিচয়পত্র সহ আরও 18 খাতকে চিহ্নিত করেছে সংস্থাটি। এই খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে, একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর্থিক মানদণ্ডে গেল বছরে ঘুষের পরিমাণ ছিল 10,902 কোটি টাকা, এর পরিমাণ 3,595,000 কোটি টাকা। আর গেল 15 বছরে 18টি সেবা খাতের প্রাক্কলিত ঘুষের পরিমাণ 1,46,252,000 কোটি টাকা। হিসেব বলছে এ পরিমাণ টাকা দিয়ে অন্তত 6টি পদ্মা সেতু তৈরি করা যেত। 10.4% খানা বলেছে সরকারি জনবলের সম্পদের হিসাব প্রকাশ না করা দুর্নীতি সংগঠিত হওয়ার অন্যতম কারণ। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবাজরা সমাজে প্রতিষ্ঠিত বলেই তাদেরকেই ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি করা হয়। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো আর ঘৃণা করে না, বা যে এক ধরনের সম্ভাবনা আছে দুর্নীতিবাজকে সামাজিকভাবে প্রতিহত করা, সেটাও কিন্তু নয়। দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। অনেক প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতি করা হয়, নির্বাচিত হয়। দুদককে অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছিল জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, রক্ষকরাই ভক্ষকের দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর, এবং সেটা নিয়ে সংস্কার যে ক্ষেত্রগুলো, তার মধ্যে সবচেয়ে প্রাধান্য যে ক্ষেত্রগুলো বা প্রতিষ্ঠান, সেটি দুদক হিসেবে চিহ্নিত হয়েছে। এটা যেহেতু অকার্যকর, সেই কারণে দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ঘুষ সংস্কৃতি বন্ধ হবে না বলেও মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। দুর্নীতি যারা করেন তাদেরকে জবাবদিহিতা আনতে হবে, নজরদারি বাড়াতে হবে, তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। ডিসেম্বরের 20 তারিখের মধ্যে প্রাথমিকের শতভাগ বই তৈরির পরিকল্পনা এনসিটিবির। তবে মাধ্যমিকের পুরো বই পেতে অপেক্ষা করতে হবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ছাপাখানা কর্তৃপক্ষ বলছে, এই সময়ের মধ্যেও লক্ষ্য পূরণ বেশ কঠিন হবে। তাড়াহুড়া করতে গিয়ে বইয়ের গুণগত মানে ছাড় না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। নতুন বইয়ের গন্ধ মেখে আনন্দ উৎসবে বছর শুরু হয় শিক্ষার্থীদের। এবারও 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ছাপার কাজে অনেকটা পিছিয়ে তারা। বছরের যে সময়টাতে দেশের বিভিন্ন প্রান্তে পাঠ্যপুস্তক পাঠানো হয়, এবার তখন চলছে প্রাথমিকের বই ছাপানোর কাজ। 2025 শিক্ষাবর্ষের জন্য 40 কোটি 16 লাখ বই ছাপা হবে। এর মধ্যে প্রাক প্রাথমিক ও প্রাথমিকে বইয়ের সংখ্যা 12 কোটি 8 লাখ 67 হাজার 752টি। রাত দিন কাজ করার পরও হিমশিম অবস্থা ছাপাখানাগুলোর। প্রাইমারির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কাজ করতেছি। এখন আপাতত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কাজ চলছে। এবার গ্রাফিক্স এবং কালি, ছাপার মান সবই উন্নত, আল্লাহর রহমতে অনেক ভালো। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বইয়ের সংখ্যা 28 কোটি 6 লাখ 22 হাজার 337টি। নতুন বছরের শুরুতে এর শতভাগ বই পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মাধ্যমিক এখনো কাজ শুরু হয় নাই। সরকার যদি কাজ শুরু করে, আমরা সরকার যে টাইম দেয়, টাইমের ভিতরে আমরা কাজ শেষ করে দেব। এই কারখানায় অর্ডার ছিল 23,30,300, এই পর্যন্ত শেষ হয়েছে 6 লক্ষের একটু বেশি। 2025 সালে শিক্ষার্থীদের জন্য 2012 সালে প্রণীত সৃজনশীল কারিকুলাম ধাঁচের পাঠ্য বই বিতরণ করা হবে। এতে পাঠ্য বইয়ে বড়সড় পরিমার্জন ও সংশোধন করতে হয়েছে। বেড়েছে বইয়ের সংখ্যাও।
এনসিটিবি বলছে এমন নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। প্রাথমিকের শতভাগ বই আমরা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে যাবে, মাধ্যমিকের বই 90 ভাগ 25 তারিখের মধ্যে যাবে বলে আমরা পরিকল্পনা করেছি। জানুয়ারি প্রথম সপ্তাহ বা 10 তারিখের মধ্যে সবগুলো বই চলে যাবে। শিক্ষাবিদরা বলছেন বছরের শুরুতে বই পেলে শিক্ষার্থীদের আগ্রহ এবং উৎসাহ দুই বাড়ে, তবে মানের বিষয়ে ছাড় দিলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। পাঠ্যপুস্তকের যদি মান ভালো না হয়, ছাপানো ভালো না হয়, যেন তেনভাবে পাঠ্যপুস্তক অতীতে যেটা অনেক সময় ঘটেছে সঙ্গত কারণেই এটাও একটা মনস্তাত্ত্বিক বিরূপ প্রতিক্রিয়া ফেলে। টেক্সটের সাথে যদি ভালো ছবির ব্যবহার থাকে, গ্রাফিক্সের ব্যবহার থাকে, তাহলে কিন্তু এতে তাদের শেখার মানটা এবং শেখার সময়টা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়। বইয়ের ছাপা, মলা টু গ্রাফিক্সের ব্যবহারে নিখুঁত হওয়ার পরামর্শ দেন দুই শিক্ষাবিদ। শিক্ষার্থীদের শেখায় ভাটা পড়ে এমন যেন না হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগের পরিকল্পনা করেছে এনার্জি জায়ান্ট শেভরন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তারা আনন্দিত যে বিগত শেখ হাসিনা সরকার গত 2 বছরে কোম্পানিটিকে অর্থ প্রদান বন্ধ করার পর অন্তর্বর্তী সরকার বকেয়া পরিশোধ শুরু করেছে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ক্যাসুলোর নেতৃত্বে শেভরনের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্যাসুলো বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যক্রম এবং গ্যাসের চাহিদা শেভরনকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে নতুন খননে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 629 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন 7 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 504 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 93,685 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে 1 বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 2023 সালে 1705 জনের প্রাণ কেড়ে নিয়েছিল ডেঙ্গু। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2 জানুয়ারি। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী অবস্থান নেয়। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। সেই মামলার পক্ষে কোনো লয়ার উপস্থিত ছিল না। বারবার তাদেরকে ডাকা হয়েছে, কেউ ছিল না। রাষ্ট্রপক্ষ সময় দরখাস্ত দিয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত আসামি পক্ষে কিছু স্টেপ না থাকলেও, কোনো ধরনের দরখাস্ত না থাকলেও ন্যায় বিচারের সাথে আগামী 2-1 মামলার শুনানির দিন ধার্য করেছেন। এটা কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ওনারা শুনানি করতে আসেন নাই, হয়তো কোনো কারণে আসেন আমি জানি না এই মুহূর্তে, যেহেতু অনুপস্থিত আইনের সুযোগ আছে সেটা ন্যায় বিচারের সাথে উনি ডেট দিতে পারেন, সেভাবে ডেট দিয়েছেন উনি। দেশকে জঙ্গি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত করতেই রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ে রাস্তা আটকে মিছিল মিটিং না করতে রাজনীতিকদের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় জনগণের সঙ্গে দূরত্ব কমাতে পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পুলিশ, ছাত্র জনতা এবং মোহাম্মদপুর থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপির মোহাম্মদপুর থানা, যেখানে রাজনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজেদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। সভায় চাঁদাবাজি, মাদক, ফুটপাত দখল সহ সামাজিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন এলাকাবাসী। কোনো পুলিশ পয়সা খাবে না, কোনো পুলিশ সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না, এবং যদি এটা হয় ইনশাআল্লাহ মোহাম্মদপুর একটা আদর্শ থানা হিসেবে শুধুমাত্র ঢাকা মহানগরীতে নয়, সারা দেশে ইনশাআল্লাহ মাথা তুলে দাঁড়াবে। এ সময় দলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকতে তারেক রহমানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। কোনোভাবে আমাদের নাগরিক দায়িত্ব যদি আমরা পালন না করি, শুধুমাত্র পুলিশের পক্ষে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নাগরিক জীবনে, সমাজে আজকে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, এই অবক্ষয় থেকে রোধ করতে হলে ছাত্র, যুবক, জনতা সবার মধ্যে
কিন্তু আজকে একটা পরিবর্তন আনতে হবে। চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বন্ধে এলাকাবাসীর সহায়তা কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যেটা আমাদের হারানো ইমেজ আবার পুনরুদ্ধার করতে পারে এবং সেই পুনরুদ্ধারের কাজে আপনাদের সহযোগিতা 100% প্রয়োজন। চাঁদাবাজি তো করতেছে আপনার প্রতিবেশী, আপনার নেতৃবৃন্দকে নিয়ে সংগঠিত হয়ে তাদেরকে প্রতিরোধ করেন। আপনি বলেন যে আমি চাঁদা দিব না, তারপরে দেখি তারা কি করে। আপনাদের সাথে আমরা আছি। জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর পুলিশের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ডিএমপির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থনা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিবন্ধীদের মূলধারায় যুক্ত করতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তাদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণের জন্য যেমন লোকবলের সংকট, তেমনি রয়েছে নানা প্রতিবন্ধকতা। সমাজসেবা অধিদপ্তরের এক জরিপের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 36 লাখ। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আনমনেই নিজের খেয়াল খুশি মতো খেলছে, কেউ বা ঘুমুচ্ছে, আর জানা অজানা নানা বিষয় নিয়ে পড়াশোনা করছে শিশুরা। চিত্রটি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি স্কুলের। আলতু নরম হাতে আগামীর স্বপ্ন বুনছেন শিশুরা, যেখানে চলছে শিক্ষা এবং স্বাভাবিক জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা। বিশেষভাবে পারদর্শী এসব শিশুদের প্রতিবন্ধী বলতে চান না অভিভাবকরা। স্কুল টিমের কাজে ওর অনেক হেল্প হয়েছে, প্লাস এখনও 2 দিন কাজগুলো নিজের কাজ নিজে করতে পারে। এখানে যেহেতু একটা ভালো পরিবেশে আছে, ওটি এসএলটি সবই পাচ্ছে, তো মোটামুটি একটা ভালো অবস্থানেই আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করার পরামর্শ শিক্ষকদের। প্রথম দিকে যারা আসে তাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে হয়তো অনেকটা ডেভেলপ হয়। তার সাথে যে আমরা কমিউনিকেশন বিল্ড আপ করব, সেটাই হচ্ছে প্রসেসটা। লিটল রক্স আছে, তাদেরকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সেই পথটাকে সুগম করে দিয়ে বাবা মাকে পাশে থাকা। যে কাজগুলো নিয়ে আপনারা কাজ করেছেন, এখানেও কিন্তু ওই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কিন্তু ওদেরকে একটা করে রিপোর্ট দিচ্ছি। সে অ্যাটলিস্ট সমাজের বোঝা হিসেবে পরিচিত হবে না, সে নিজে ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারবে। এ ধরনের শিশুদের কিভাবে মূল স্রোতে নেওয়া যায় সেই পরিকল্পনার কথা জানালেন কিডি রক্সের অধ্যক্ষ। মাইল্ড লেভেলের বা মডারেট লেভেলের যে স্টুডেন্টগুলো আছে, এএসডি চাইল্ড হোক বা অন্য কোনো ডিসেবিলিটিতে আছে, তাদেরকে কিন্তু আমরা একটু সাপোর্ট দিলে মেইন স্ট্রিম স্কুলে আমরা পাঠাতে পারি। জানান নানা প্রতিবন্ধকতা পেছনে ফেলে মানসম্মত শিক্ষার নিশ্চয়তার কথাও। 3 বছরেই ওর যে কথা কম বলছে বা তার ডেভেলপমেন্টাল ডিলে, অন্য বাচ্চাদের মতো সে স্বাভাবিক আচরণ করছে না, ওই সময়গুলোতে যদি আমরা এই বাচ্চাটাকে নিয়ে ইন্টারভেনশন দিতে পারি, তখন কিন্তু বাচ্চাটা সেখান থেকে বের হয়ে আসবে। সমাজ এবং রাষ্ট্রের সহযোগিতা পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও হয়ে উঠবে দেশের সম্পদ। গভর্নমেন্টের উচিত এই ধরনের পার্সনদেরকে খুঁজে বের করা, প্রতিষ্ঠানগুলোকে আইডেন্টিফাই করা, কারা আসলে প্রপারভাবে কাজ করছে। পরিষদের মতো কিছু করা হয়, যারা হচ্ছে ওখান থেকে একটা পলিসি মেকিং এ ওরা অবদান রাখবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিজয়ের মাস, ডিসেম্বর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের এদিন থেকেই দ্রুত পাল্টাতে থাকে যুদ্ধের গতি প্রকৃতি। ভারতীয় বাহিনীর সমন্বয়ে মিত্রবাহিনী এদিন ঝাঁপিয়ে পড়ে সরাসরি যুদ্ধে। মিত্রবাহিনীর যুদ্ধবিমান হামলা চালাতে শুরু করে পাকিস্তানি সামরিক স্থাপনায়। মুক্তিযুদ্ধের এদিনের খবর জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মুক্তিযুদ্ধের এই দিনে ভারতীয় যুদ্ধবিমান ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। চীনা মিগ-19 আর মার্কিন স্যাবরজেট সহ ঢাকায় পাকিস্তানি ঘাঁটির প্রায় অর্ধেক বিমান ধ্বংস হয়ে যায় মিত্রবাহিনীর বিমান হামলায়। এদিন মেহেরপুর, মৌলভীবাজারের শামশেরনগর এবং সিলেটের কানাইঘাটের দখল নেয় মুক্তিসেনারা। কমলাপুর বিওপির দখল নিতে 11 নম্বর সেক্টরের সাঁড়াশি অভিযান চালায় মিত্রবাহিনী। রণাঙ্গন পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। সেনাবাহিনীকে নির্দেশ দেন সীমান্ত অতিক্রম করার।
অন্যদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানের বিষয়টি নিয়ে আলোচনা করেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেবে না বাংলাদেশ, হুঁশিয়ারি হাসনাতের। শিগগিরই জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। আগরতলায় কনসুলার সেবা বন্ধ বাংলাদেশের, একটি ইস্যু দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বললেন প্রণয় বর্মা। ত্রিপুরায় হাইকমিশনে হামলার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ, বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের পথে ভারত, অভিযোগ বিএনপির। এবং 2023 সালে সর্বোচ্চ দুর্নীতি আইনশৃঙ্খলা পাসপোর্ট বিআরটিএ খাতে বলছে টিআইবি, ঘুষ লেনদেনের শীর্ষে বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।